হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের পড়াবো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। এই চ্যাপ্টারে আজকে আমার শেষ ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসের পর এই চ্যাপ্টার টোটাল কমপ্লিট হয়ে যাবে। আজ আমি তোমাদের করাবো উপপাদ্য নম্বর 42। এই উপপাদ্যটি তোমরা মন দিয়ে দেখো, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় অঙ্কও আসে, সেই কারণে উপপাদ্যগুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা উপপাদ্য 42 নিয়ে আলোচনা করছি। তাহলে সবার প্রথমে আমি উপপাদ্য 42টি মন দিয়ে পড়ছি, তোমরা শোনো। এখানে বলা হয়েছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখার উপর অবস্থান করবে। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে, এটা কিন্তু দুরকমভাবে হতে পারে। প্রথম, তারা বহিঃস্পর্শ করছে, এবং দ্বিতীয়ত তারা অন্তঃস্পর্শ করছে। তাহলে দুটি বৃত্ত কোন বিন্দুতে পরস্পরকে স্পর্শ করছে? এক্ষেত্রে পি বিন্দুতে, এক্ষেত্রেও দেখো পি বিন্দুতে স্পর্শ করছে। তাহলে এখানে বলা হয়েছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু, তাহলে স্পর্শ বিন্দুটি কী হবে? পি বিন্দু। যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটাকে বলা হয় স্পর্শ বিন্দু। তাহলে উভয় ছবিতেই দেখো স্পর্শ বিন্দুটি হলো পি। তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থিত। তাহলে স্পর্শ বিন্দুটি হচ্ছে পি, সেটা হচ্ছে কেন্দ্র দুটোর সংযোজক সরলরেখা বলতে কী বোঝাচ্ছে? এই যে বৃত্তটি, তার কেন্দ্র এ এবং এই বৃত্তর কেন্দ্র হচ্ছে বি। তাহলে কেন্দ্র দুটির সংযোজক রেখা মানে এবি। এই এবি রেখার উপরেই দেখো পি বিন্দুটি আছে। এবি রেখার উপর পি বিন্দুটি আছে, এটাই আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এখানেও তাই, দেখো বড় যে বৃত্তটি দেখছো তার কেন্দ্র হচ্ছে এ এবং ছোট বৃত্তের কেন্দ্র হলো বি। তাহলে কেন্দ্র দুটি সংযোগ রেখা, কেন্দ্র দুটি সংযোগ রেখা বলতে এখানে কি বোঝাচ্ছে? এবি। এবার এবিটাকে তুমি একটু বর্ধিত করো, তাহলে তুমি দেখতে পারবে যে এবি রেখার উপরেই কিন্তু পি বিন্দুটা আছে। তাই এবিটাকে একটু বর্ধিত করে দিলাম, তাহলে তবে আমি এই রেখার উপরে দেখো পি বিন্দুটি পেয়ে যাচ্ছি। তো আমাকে এটাই প্রমাণ করতে বলেছে যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থান করবে। ঠিক আছে, তাহলে আমি কি প্রমাণ করব? যে এবি রেখার উপরেই পি বিন্দুটি থাকবে। দেখো দুটো ছবিতে দেখো এবি রেখার উপরেই পি বিন্দুটি থাকবে, অর্থাৎ প্রমাণ করতে হবে এই এ পি বি এরা একই রেখার উপর আছে। একই রেখার উপর যদি তিনটে বিন্দু থাকে তখন সেই তিনটে বিন্দুকে আমি বলতে পারি সমরেখ। ঠিক আছে, সমান রেখার উপর আছে তাই সমরেখ। তাহলে কি প্রমাণ করতে হবে? যে এ পি বি সমরেখ। ঠিক আছে, তাহলে শুরুতে তোমরা এখানে একটু লিখে নেবে, যেটা উপপাদ্যের শুরুতে লিখতে হয়, যে দুটি বৃত্ত, একটি এ কেন্দ্রীয় বৃত্ত এবং অপরটি বি কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। দেখো তাহলে আমাকে কি প্রমাণ করতে হচ্ছে? প্রমাণ করতে হবে এ পি বি বিন্দু তিনটি সমরেখ, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, এবার আমি প্রমাণে চলে আসি। আচ্ছা, তোমরা ছবি দুটো ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো এসটিটা হচ্ছে আমার সেই স্পর্শ, যেটা পি বিন্দুতে বৃত্তের সাধারণ স্পর্শ। দেখো পি বিন্দুতে এই এসটিটা হচ্ছে এই বিন্দুর স্পর্শ এবং এই বিন্দুরও স্পর্শ। তাহলে তাই আমি এসটিকে কি বলবো? সাধারণ স্পর্শ। এক্ষেত্রেও তাই, পি বিন্দুতে এই এসটি সরলরেখাটি বড় বৃত্ত এবং ছোট বৃত্ত উভয় বৃত্তেরই কিন্তু স্পর্শ, তাই আমি এসটিকে কি বলছি? সাধারণ স্পর্শ। তাহলে এবার তুমি দেখো এসটিটা যেহেতু এই বৃত্তের একটি স্পর্শক আমি বলতে পারি, কোন বিন্দুতে? পি বিন্দুতে। এবং পি বিন্দুতে দেখো এটা হচ্ছে স্পর্শ বিন্দু, তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলো এটা, এটাকে আমি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বলতে পারি। তাহলে এই এসটি এবং এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এরা পরস্পর লম্বভাবে অবস্থান করে। এটা আমি উপপাদ্য 40-এ পড়েছি, যে বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে, তাই তো? তাহলে কি লিখবো? যেহেতু আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ওই স্পর্শ বিন্দুগামী
ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে, সুতরাং কি হবে? সুতরাং আমি এপিটা বলতে পারি কার উপর লম্ব? এসটির উপর। এপিটা হচ্ছে এসটির উপর লম্ব। আবার আচ্ছা, এপিটা এসটির উপর লম্ব, সেটা কিন্তু তুমি এই ছবিতেও দেখতে পাচ্ছ। দেখো, এপিটা এসটির উপর লম্ব, এপিটা এসটির উপর লম্ব। তাহলে এই কথাটা কিন্তু দুটো ছবির ক্ষেত্রেই সত্য। ঠিক আছে? আবার দেখো, এবার এই ত্রিভুজ, এই বৃত্তটার ক্ষেত্রে আসো। এই বৃত্তটা হচ্ছে, বিটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং পি বিন্দুতে বৃত্তের একটা স্পর্শক আছে। তাহলে ওই স্পর্শ বিন্দু এখানে হচ্ছে পি, তাহলে ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মান হচ্ছে পিবি। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও হবে 90 ডিগ্রি। এটা এই ছবির ক্ষেত্রেও দেখো যে বিপি, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। দুটো ছবির ক্ষেত্রে যা বলছি সেটা কিন্তু দুটো ছবির ক্ষেত্রেই সত্য। তাহলে আবার কি বলতে পারি যে বিপিটা কার উপর লম্ব? এসটির উপর। ঠিক আছে? এই বিপি সরলরেখাটি এসটি সরলরেখার উপর লম্ব। এবার এই দুটো মিলিয়ে দেখো, একবার বলছো এপি এসটির উপর লম্ব, এই যে এপি এসটির উপর লম্ব, এপি এসটির উপর লম্ব। আবার বলছো বিপি এসটির উপর লম্ব, যে বিপিটা বা বিপিটা এসটির উপর লম্ব। তাহলে এই যে দুটো লম্ব, তারা কিন্তু একই বিন্দুতে, মানে এ আর বি দুটো বিন্দু, এ আর বি দুটো বিন্দু থেকে আমি এসটির উপর যে লম্বটা অঙ্কন করছি, লম্বটা কোথায় গিয়ে পড়ছে? একই বিন্দুতে। অর্থাৎ দুটোই দেখো পি বিন্দুতে লম্ব। বোঝা গেছে? তুমি ধরো এরকম একটা সরলরেখা আছে তোমার কাছে, এবার বললাম দুটো বিন্দু আছে, দুটো বিন্দু থেকে এই সরলরেখার উপর তুমি লম্ব অঙ্কন করবে। কিন্তু তুমি যখন লম্ব অঙ্কন করবে তখন যে লম্ব বিন্দু যেটা হবে, লম্ব বিন্দু কাকে বলে? এই ধরো একটা সরলরেখার উপর একটা বিন্দু থেকে আমি লম্ব অঙ্কন করছি, তাহলে এইটাকে আমি বলতে পারি লম্ব বিন্দু। ঠিক আছে? তাহলে কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর যদি লম্ব অঙ্কন করা যায়, তাহলে এই যে লম্ব বিন্দু, এটা হচ্ছে আমি যদি দুটো বিন্দু থেকেও সরলরেখার উপর লম্ব এঁকেছি, দেখো দুটো বিন্দু থেকে, একটা এ একটা বি, দুটো বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব এঁকেছি, লম্ব আঁকার পরে দুটো লম্বই কোন বিন্দুতে ছেদ করছে? পি বিন্দুতে। তার মানে এ আর বি দুটো বিন্দু যদি তারা এরকম এখানে এ বিন্দু থাকে, তাহলে এই যে লম্ব বিন্দু যেটা কত হলো? পি বিন্দু। আবার বি আর একটা বিন্দু আছে, সেখান থেকেও আমি এই সরলরেখার উপর লম্ব এঁকেছি এবং তারা সেই পি বিন্দুটি লম্ব বিন্দু হয়েছে তাদের ক্ষেত্রে। তাহলে সেইটা তখনই সম্ভব হবে যদি বি বিন্দুটা এদিকে কোথাও থাকে, এদিকে কোথাও থাকে, তুমি লম্ব অঙ্কন করো, তাহলে এটা কি আর পি বিন্দুতে আসবে? এটা তখনই আসবে যদি বি বিন্দুটা এখানে থাকে, তবে তুমি লম্ব অঙ্কন করো, এই যে পি বিন্দুতে আসবে, লম্ব বিন্দুটা পি হবে। এটা কখন সম্ভব হবে? যদি এ পি বি এর একই সরলরেখায় থাকে। এই তিনটে বিন্দু একই সরলরেখায় যদি না থাকে, তাহলে এটা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে দুটো বিন্দুর থেকে লম্ব বিন্দু যেটা হবে সেটা দুটো পৃথক হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে? দুটো একই এসছে, দেখো দুটোর ক্ষেত্রে পি আছে, তার মানে লম্ব বিন্দুটা একই এসছে, মানে এটা কি হবে? এরা এই তিনটে বিন্দু একই সরলরেখার উপরে অবস্থান করছে। ঠিক আছে? তাহলে সুতরাং এখান থেকে বলতে পারি যে এ পি বি এরা একই সরলরেখায় অবস্থান করবে। আচ্ছা, আমার এখানে জায়গা শর্ট, তাই আমি ডিটেলস লিখতে পারলাম না। তোমরা উপপাদ্যটা বইতে দেখবে, সেখানে ডিটেলসে লেখা আছে। আমি জাস্ট ব্যাপারটা মুখে বুঝিয়ে দিলাম, এবার মেন পয়েন্টটাকে লিখে দিলাম। ঠিক আছে? এটা কেন এটা লিখলাম তার কারণটা তোমরা বই থেকে দেখে নেবে, সেখানে খুব সুন্দরভাবেই লেখা আছে। ঠিক আছে? তাহলে এখানে কী হলো? এপিবি এরা একই সরলরেখায় আছে। তাহলে তিনটে বিন্দু যদি একই সরলরেখায় থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বিন্দু তিনটিকে কী বলবো? সমরেখ। সুতরাং এ পি বি বিন্দু তিনটি কী হয়ে গেল? সমরেখ। এই তিনটে বিন্দু সমরেখ হয়ে গেল। এটাই আমার এই উপপাদ্যে প্রমাণ করার বিষয়। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্ত থাকলো। আজকের ক্লাসে আমার এই চ্যাপ্টার, অর্থাৎ বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, এই যে চ্যাপ্টার আমরা লাস্ট বেশ কিছুদিন ধরে করছিলাম, সেই চ্যাপ্টার আজকে সম্পূর্ণ হলো। এই চ্যাপ্টারে টোটাল 3টে উপপাদ্য আমরা আলোচনা করেছি, উপপাদ্য 40, 41 এবং উপপাদ্য 42। এবং এই চ্যাপ্টার সংক্রান্ত যে সমস্ত অঙ্ক পরীক্ষা আসে সেটাও কিন্তু আমরা এর আগের ক্লাসে আলোচনা করে নিয়েছি। তাহলে তোমরা এই চ্যাপ্টার সংক্রান্ত যতগুলো ভিডিও আমি তোমাদের আপলোড করেছি, সমস্ত ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখো। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কাজে লাগবে। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে পরের ক্লাস।